এখন মুখ্যমন্ত্রী বলছেন নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ, জিরো টলারেন্স। রাজ্যপালের ভাষণে রয়েছে নারী নির্যাতনে জিরো টলারেন্স। আর মাননীয় স্পিকার সাহেব নারী নির্যাতনে অভিযুক্ত একজনকে তিনি বিরোধী দলনেতার পদে অনৈতিকভাবে বসিয়ে দিলেন। তো এটা তো সম্পূর্ণ রকমভাবে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। ওনারা বলছেন তামান্নার ন্যায় বিচার চাই, অভয়ার ন্যায় বিচার চাই, একদম ঠিক, প্রত্যেকটা ঘটনার ন্যায় বিচার চাই। তাহলে বালুরঘাটের নম্রতারও তো ন্যায় বিচার চাই। ফলে আগের দিন রাজ্যপাল বলেছিলেন নারী নির্যাতন জিরো টলারেন্স, আজ মুখ্যমন্ত্রী বলেছেন নারী নির্যাতন জিরো টলারেন্স। আমার ভাষণে আমিও স্পিকার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে নারী নির্যাতনে অভিযুক্ত, এফআইআর নেমড এবং সংশ্লিষ্ট মহিলার পূর্ণাঙ্গ বয়ান বিবৃতি রয়েছে এমন একজনকে কোনো অবস্থায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা পদে স্পিকার রাখতে পারেন না। এটা সংখ্যার বিষয় নয়, এটা নীতির বিষয়। যে সরকার বলছে নারী নির্যাতনের আমাদের হচ্ছে জিরো টলারেন্স, সেখানে যে ব্যক্তির বিরুদ্ধে নথিভুক্ত অভিযোগ রয়েছে, যেখানে সংশ্লিষ্ট মহিলা লিখিতভাবে এবং ভিডিও করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা সবাই দেখেছি তার অভিযোগ, এমন কোনো কালিমালিপ্ত ব্যক্তিকে বিরোধী দলনেতা যদি স্পিকার সাহেব ভেবে থাকেন যে এই ধরনের একজনকে বসিয়ে রেখে একটা ব্যবস্থাপনার মাধ্যমে তার পছন্দ মতো বিধানসভা চালাবেন, সেটা দুর্ভাগ্যজনক। আমার ভাষণে আমিও সরাসরি তাকে বলেছি এটা কী করে হতে পারে যেরকম নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। আর দ্বিতীয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দেবো। একদম শেষে তিনি যখন বক্তৃতা করছিলেন এবং সেইখানে তিনি কিছু কড়া ব্যবস্থার কথা বলছিলেন, কড়া ব্যবস্থা, সেটা দুর্নীতির প্রসঙ্গে হোক বা বিভিন্ন ক্ষেত্রে অনৈতিক আচরণ বা নারী নির্যাতন। এখন আমি তার বক্তব্যের মধ্যেই বলতে চাই, এটা একটু রীতিবিরুদ্ধ, কিন্তু থ্যাঙ্কস টু শুভেন্দু অধিকারী, এবং স্পিকার প্রথমে বারণ করছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলেন না ওকে মাইক দিন, এবং আমার মাইকটিও চালু করা হয়। তো ফলে সেখানে আমি ওনাকে স্পষ্টভাবে দুটো জিনিস বলেছি। একটা হচ্ছে এই বিরোধী দলনেতার নারী নির্যাতনের বিষয়টা, দুই হচ্ছে যে উনি বলছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, উনি বলছেন এই দুর্নীতির অভিযোগ, উনি বলছেন আমি কাউকে ছাড়বো না। আমরা পূর্ণ সমর্থন করছি। আমরা যারা তৃণমূল কংগ্রেসের হাউসে ছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা পুরো সমর্থন করছি মুখ্যমন্ত্রীকে। কিন্তু তার সঙ্গে আমি যেটা যোগ করেছি মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি বলছেন কড়া ব্যবস্থা নেবেন, আমরা পূর্ণ সমর্থন করছি, কিন্তু এখন যারা তৃণমূল থেকে একটু ছাড়ছি, তৃণমূল ভাঙছি, একটা অমুক দলে চলে গেলাম, তাদের একজনও যেন বাঁচতে না পারে যদি কোনো অভিযোগ থাকে। শোভনদেব চট্টোপাধ্যায় কিংবা বার্তা টার্তা না, আমরা এর মধ্যে ঢুকছি না। আমরা সেটা হচ্ছে স্পিকার সাহেব যাদেরকে দিয়ে বসেছেন, এখন তো মুখ্যমন্ত্রীকে সেটা তিনি মানে ওই লাইনেই তাকেও চলতে হবে, নইলে উনি স্পিকারের বিরোধিতাটা কী করে করবেন। ফলে ওদের মনে হচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা যদি বিরোধী পক্ষে থাকে এবং তাদের যদি আসল বিরোধী বলা যায়, তাহলে তারা একটা লেভেলের পর হবে না। কোনো ব্যক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ৮০-৯০টা বেআইনি নির্মাণ। নবান্নের মিটিংয়ে খোলাখুলি সবার সামনে তাকে বলছেন কি হলো আপনার ইল্লিগালগুলো এবার একটু রেগুলারাইজ করে নিন। তো তিনি এখন বিদ্রোহী, তাহলে মুখ্যমন্ত্রী কেন? শাসক দল তো চাইবে যাদের এই ধরনের পিছু টান আছে, সেরম প্রচুর লোক এক জায়গায় থাকুক, সেই বিরোধীকে সুতোর টানে চালাতে সুবিধা হয়। একটা ধর্ষণে অভিযুক্ত যার ভিডিও, আমি তো স্পিকারকে জিজ্ঞাসা করতে গিয়ে আর জিজ্ঞেস করলাম না প্রথম দিন বলে, আপনি ওর জিপ চাটাটা দেখেছেন? তাহলে আমি পাঠিয়ে দিতাম। না হাসিন না, সিরিয়াস। না আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু ওই ভদ্রলোকের
প্রথম আজকে আমার সঙ্গে সামনাসামনি কথা হলো বলে স্পিকার সাহেবকে বলিনি। আমি তো বলেছি যেরকম একজন কি বলে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তাকে আপনি এটা করেছেন। আমি পরের দিন জিজ্ঞেস করে নেবো জিপ চাটাটা দেখেছেন, যদি না দেখে থাকে তাকে আমি ভিডিওটা দেখাবো ওখানে, যে এই যে হচ্ছে আপনার 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 বিরোধী দলনেতা, আপনি একে পছন্দ করেছেন, জিপ চাটছে। আর মুখ্যমন্ত্রী বলছে ধর্ষণের অভিযোগ, আমরা নারী নির্যাতন আমরা জেলা দেখে ধরে ধরে এনে বিচার করব। আর সব থেকে বড় সামনে বসে আছে বিরোধী দলনেতা, যে হচ্ছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তাদের সব মানে যিনি অভিযোগকারিনী তার ভিডিওগুলো, মানে তার যে অভিযোগের ভিডিও, সেগুলোও ভাইরাল হয়ে আছে। তো এইরকম একটা ধর্ষণের অভিযুক্ত একটা আঁতেল সেজে ঘুরে বেড়াবে ছাগলদাড়ি রেখে, তো এরকম একটা বালিশ চাটা মাল। আরে আমাদের বলে চটি চাটা তৃণমূল, হ্যাঁ আমরা গর্বিত, চটি চাটা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের নেত্রী, চটি পরেন, দীর্ঘদিন ধরে হাওয়াই চপ্পল পরে এসছেন, চটি চাটা। আর যারা ঋতর পেছনে ঘুরছে তারা তো বালিশ চাটা, তো মহা মুশকিল। চটি চাটা তৃণমূল গঠনমূলক দায়িত্ব পালন করছে, বালিশ চাটা তৃণমূল বালিশ এবং অন্যান্য পাপ ঢাকার জন্য কয়েকজনকে নিয়ে ওখানে ঘুরঘুর করছে। বাকিরা বিভ্রান্ত হয়ে আছেন, তারা ওদের সঙ্গে থাকবেন না, লিখে রেখে দিন। আত্মসম্মান থাকলে কেউ ঋতর মতো একটা বহিষ্কৃত মাল, ডবল বহিষ্কার। আমি ঋতকে বলছি, ঋত নারী নির্যাতনে অভিযুক্ত বালিশ চাটা মাল। ও যদি এক বাপের ব্যাটা হয় আমার এগেনস্টে মানহানির মামলা করুন। ঋত তুই বালিশ চাটা, চল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা অকৃতজ্ঞ বেঈমান। যখন সিপিএম তাকে বিভিন্ন অভিযোগে, সেগুলো সিপিএমের নেতারা বলতে পারবেন, বিভিন্ন অভিযোগে লাথি মেরে তাড়ায়, তখন ঘুরঘুর করতো তো দিল্লিতে তৃণমূলের কাছাকাছি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেকশন দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো খারাপ ঝগড়া ভাব প্রেম ভালোবাসা ছেড়ে দিন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম থেকে বিতাড়িত হয়ে ঘুরছেন, তখন তাকে প্রোটেকশন দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের একাংশের বড় আপত্তি সত্ত্বেও তাকে প্রথমে একটা কোনো আদিবাসী সংক্রান্ত কমিটির চেয়ারম্যান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে রাজ্যসভায় পাঠানো হয়, আইএনটিটিউসির রাজ্য সভাপতি করা হয়। উলুবেড়িয়া পূর্বের মতো ক্লিন সিট দিয়েছেন, এবং জিতলে এই ঋতব্রতই মন্ত্রী হতো অভিষেকের সুপারিশ নিয়ে। সে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করছে। দলের নমিনেশনের সঙ্গে তোমাকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সই দিতে হয়েছে, আর তুমি আজকে জিতে এসে বলছো এই দুজনকে আমরা সরিয়ে দিচ্ছি। এ কি পাগল? আপনার বলে রাখি, আমি একটু বেরোবার তাড়া আছে, কিন্তু ওই বলে রাখি ওই ইয়েদের, যারা এই কদিন আগের ফর্মে মমতা ব্যানার্জি আর ঋতব্রত ব্যানার্জির সই, ফর্ম এ বি জমা দেয়া ছাড়া তৃণমূলের প্রার্থী হতো না। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সই সহ ফর্ম জমা দিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছে। কত বড় অকৃতজ্ঞ হলে সেই দুজনকে সরাতে নেমেছে। সেই জন্য আমি বলছি, শুনুন কি হয়েছিল 1857 পর। সফটওয়্যার আপডেট করতে হবে, বিশ্বাসঘাতকতার সফটওয়্যার আপডেট করতে হবে। তখন ছিল কি কি নাম, সফটওয়্যারে মারুন, এখন নামগুলো বেরিয়ে যাবে। পরিণতি মির্জাফর পুষ্ট হয়ে, মিরান বজ্রাঘাতে, মোহাম্মদী বেগ পাগল হয়ে কুয়োতে ঝাঁপ দিয়েছিল, ঘসেটি বেগম আমিনা বেগম বন্দী ছিলেন, তারপর বুড়িগঙ্গাতে ডুবিয়ে মারা হয়েছিল, রাজা রাজবল্লভ পদ্মায় ডুবে মারা গেছিলেন, জগৎ স্যার তো রূপচাঁদ, এরা মিরনের নির্দেশে মুঙ্গের দুর্গ থেকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল, রায় দুর্লভ কারাগারে মারা গেছে, নন্দকুমার পরে হেস্টিংস ফাঁসি দেয়, মীর কাসিম নিঃস্ব শোচনীয় অবস্থায়। এই নামগুলো সার্চ করে সফটওয়্যারে আপডেট মারবেন, এখনকার নাম আর ভবিষ্যতে পরিণতি বেরিয়ে যাবে।